নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জন গণ মন। বাংলাদেশের গণতন্ত্র এই নিয়ে এই মুহূর্তে পর কিন্তু নানান প্রশ্ন উঠছে বারবার করে। আবারও স্বাধীনতার কথা ছাত্র আন্দোলন যারা করেছেন তাদের মুখ থেকে বেরিয়ে আসছে, কিন্তু তারই সঙ্গে বিভিন্ন জায়গায় বাংলাদেশে যে অশান্তি লুটপাটের খবর ছড়িয়ে পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার জন্য অতি দ্রুত কি পদক্ষেপ নেওয়া হয়। আর সেদিকে যেমন আমাদের নজর থাকছে, তার পাশাপাশি শেখ হাসিনা এরপর কোথায় এবং তার অবস্থান নিয়ে ভারতের মূলত এই মুহূর্তে পদক্ষেপই বা কি, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী, রয়েছেন দীপ্তাশ্ব যশ বিজেপি নেতা, রয়েছেন সুস্মিতা বিশ্বাস কংগ্রেস নেত্রী। প্রত্যেকের সঙ্গে আমরা আলোচনা করব, কিন্তু প্রথমেই যেদিকে নজর দেব পর বাংলাদেশের ইতিহাস আর তারপর আজকের পরিস্থিতি। বাংলাদেশের স্বাধীনতার প্রথম ৩.৫ বছর অর্থাৎ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পর্যন্ত ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। তারপর মুজিব হত্যা, টানা ২১ বছর এরপর বিরোধী দলের লীগ। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর মোহাম্মদ এরশাদের পতনের দিনটিকে গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে পালন করে বাংলাদেশ। এই দিনটিকে নিয়ে শেখ হাসিনা বলেছিলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোট ও মৌলিক অধিকারসমূহ প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগ দীর্ঘ সংগ্রাম করেছে। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেছে। ৯৬ সালের মার্চে পদত্যাগ করেন বিএনপির খালেদা জিয়া। জুনে ক্ষমতায় আসে লীগ। খালেদা জিয়াকে সরাতে গণ আন্দোলন ঘটিয়েছিল আওয়ামী লীগ। তখনও গণতন্ত্রের দাবি নিয়ে ক্ষমতায় এসেছিলেন শেখ হাসিনা। সেই শেখ হাসিনাকেই গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগে সরে যেতে হলো গণ আন্দোলনেই। গণতন্ত্র নিয়ে যে ক্ষোভ তখনও ছিল, গণতন্ত্রের সেই ক্ষোভ এখন। বিএনপির আমলে কোণঠাসা ছিল আওয়ামী লীগ। ক্ষমতায় এসে পাল্টা বিএনপিকে কোণঠাসা করেছিল তারা। দীর্ঘদিন খালেদা জিয়া বনাম শেখ হাসিনার টানাপোড়েন দেখেছে দেশ। শেখ হাসিনা এবার দেশ ছাড়া, শরীর ভেঙেছে জিয়ার। তবে সময় বুঝে গা ঝাড়া দিয়ে উঠেছে বিএনপি। ঢাকায় বড় সড় সমাবেশে খালেদা জিয়ার পোস্টারে লেখা মাদার অব ডেমোক্রেসি। গা ঝাড়া দিয়ে উঠেছে জামাতও। এত বছরেও বাংলাদেশে গণতন্ত্র ঠিক কার হাতে তা স্পষ্ট হলো না। তবে গণতন্ত্র রক্ষার লড়াই হয়েছে বারবার, যেমন হয়েছে এবার, যে লড়াইয়ের মাসুল আগুন, খুন, মৃত্যু, লুট। তবু ভবিষ্যতের দিকে তাকিয়ে ছাত্র সমাজ আশাবাদী আম জনতাও। যে নোবেলজয়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেই মোহাম্মদ ইউনূসী প্রধানের কুর্সিতে, তার অধীনে অন্তর্বর্তী সরকার। I know Mr. Mohammad Yunus. He is deeply respected internationally and even across our country and around the world. He would be a stabilizing figure as an elder statesman, somebody who's above politics, never participated in party politics. He would definitely convey the right sort of image, in my view, that the Bangladesh people need. What we want is stability and calm as soon as possible. সর্বস্তরে বদল চাইছে বাংলাদেশ। প্রশাসনিক, সামরিক থেকে অর্থনৈতিক সব উচ্চপদস্থ কর্তাদের বদলি করা হয়েছে। আন্দোলনকারীদের একাংশের বক্তব্য, প্রয়োজনে বদল হবে সংবিধানের। ছাত্রদের সমর্থিত অন্তর্বর্তী সরকারই ঠিক করবে দেশের ভবিষ্যৎ রূপরেখা। প্রয়োজনে সংবিধান বদল। অন্তর্বর্তী সরকারের হাতে নিরাপদ থাকবে গণতন্ত্র। যদি এই সরকারের অধীন নির্বাচন হয়, তাতে বিএনপি জামাতের সঙ্গে আওয়ামী লীগও অংশ নিতে পারবে কি? সেই নির্বাচন অবাধ হবে কি? কি হবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক? হাওয়ায় ভাসছে প্রশ্ন। জি 24 ঘন্টা। আগামীকালই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া হবে এবং মোহাম্মদ ইউনূস আগামীকালই বাংলাদেশে প্রবেশ করবেন এবং তারপর মূলত পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে অবশ্যই করে গোটা দেশ শুধু নয়, গোটা রাষ্ট্র এবং তারই সঙ্গে কিন্তু সমস্ত দেশের একই সঙ্গে নজর রয়েছে। আর এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ থেকে রয়েছেন সলমান সিদ্দিকী, সভাপতি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সলমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। সলমান, যে প্রশ্নটা প্রথমেই চলে আসছে, এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে মূলত গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে শান্তি সুপ্রতিষ্ঠিত করা এই মুহূর্তে সব থেকে বড় লক্ষ্য কি আপনাদের অন্তর্বর্তী সরকারের? প্রথমত আমি যে কথাটা আমি গতকালও বলেছিলাম এই অনুষ্ঠানে আজকে বলতে চাই যে এখনো যতটুকু আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছে
বা বিভিন্ন জায়গায় কিছু ভাঙচুরের ঘটনা ঘটছে, তো সেই বিষয়গুলো অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এবং গতকাল যারা সমন্বয়ক এই আন্দোলনের, তারা রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এবং সেখানে সেনাবাহিনীর প্রধান ছিলেন, তাদের সঙ্গে দেখা করেছেন। দেখা করে এই কথাটা বলেছেন যে অবিলম্বে এখানে যেই আইন শৃঙ্খলা, সে আইন শৃঙ্খলা খুব দ্রুত ফিরিয়ে আনা দরকার। এবং আপনারা দেখেছেন যে আজকে আনসার বাহিনীকে আজকে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে এবং ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে সারা দেশে বিভিন্ন জায়গায় নিরাপত্তা দেওয়ার জন্য একদিকে যেমন আনসার বাহিনী কাজ করছে, একই সাথে সারা দেশে যে আন্দোলনকারী জনতা, তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন জায়গায় এই যে ভাঙচুর বা অগ্নিসংযোগ সেগুলো আসলে দূর করার চেষ্টা করছে। তো এই মুহূর্তে যে বিষয়টা, যে গভর্নমেন্টটা হবে, আপনারা দেখেছেন যে যে গভর্নমেন্টটা হবে, আমরা বলেছি সেই গভর্নমেন্টটা তাদেরকে নিয়ে করতে হবে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, আন্দোলনকে সমর্থন করেছে এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাজে, তাদের নিয়েই এটা করতে হবে। এবং গতকাল একটা প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত গভর্নমেন্ট এখানে গঠিত হয়নি। সেখানে আমরা যে কথাটা বলতে চাই, প্রথম যে কাজটা হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা হচ্ছে যে হত্যা হলো, অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এই আন্দোলনের মধ্যে, সে হত্যার বিচার করতে হবে। এবং হত্যার যারা নির্দেশ দিয়েছেন সেই সমস্ত মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন, যুব সংগঠন এবং তার যে দলীয় বাহিনী যারা এই হত্যা সরাসরি যুক্ত ছিল, হামলায় যুক্ত ছিলেন, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং শেখ হাসিনা, যিনি এই হত্যার মূল নির্দেশদাতা, তাকে বিদেশ থেকে ফিরিয়ে এনে এই যেই দৃষ্টান্তমূলক শাস্তি, সেই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা আরো বলেছি যে যারা আহত এবং নিহত হয়েছে সে সমস্ত পরিবারের সামনে যথাযথ ক্ষতিপূরণ অতি দ্রুত দিতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। এবং আপনারা জানেন, যখন আওয়ামী লীগের ছাত্র সংগঠন এই ক্যাম্পাসগুলোতে ছিল, সেখানে হত্যা, সন্ত্রাস, দখলদারিত্ব, মানে এমন কোনো অপকর্ম নেই যারা করেনি। ফলে ছাত্ররা মুখ খুলে কিছু বলতে পারতো না। ফলে আমরা এই দাবিটা করেছি, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন সন্ত্রাস, দখলদারিত্ব না থাকে, সেই বিষয়টা তারা দেখবে, ছাত্র সংসদ নির্বাচন দেবে। এবং যে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য এবং প্রক্টররা পুলিশকে দিয়ে ছাত্রদের উপর গুলি চালিয়েছে, গুলি চালানোর নির্দেশ দিয়েছে, আমরা তাদেরকে অপসারণের কথা বলেছি। এবং বাংলাদেশের সংবিধানে 70-এর অনুচ্ছেদ সহ যে সমস্ত অনুচ্ছেদগুলো অগণতান্ত্রিক এবং জনগণের স্বার্থ বিরোধী, সেগুলো বাতিলের কথা আমরা বলেছি। সালমান, আমি একটুখানি আটকাচ্ছি। আপনি বৃহত্তর ক্ষেত্রে আপনাদের মূলত যা যা দাবি সনদ রয়েছে সেই পুরো বিষয় যাতে পূরণ করা হয় সে কথা বলছেন। অবশ্যই সেগুলো আমরা শুনবো এবং মানুষ তো জানতে চাইছেন। কিন্তু আমার প্রশ্ন ছিল, প্রথম এবং প্রধানতম জায়গা হবে কিনা এই মুহূর্তে বাংলাদেশে শান্তি সুপ্রতিষ্ঠিত করা। আসবো, আপনি প্লিজ আমাদের সঙ্গে থাকুন, আমরা শুনে নেব খালেদা জিয়া তিনি আজকে ঠিক কি বলেছেন। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। খালেদা জিয়ার বক্তব্য আপনারা শুনলেন এবং তিনিও কিন্তু একই সঙ্গে বলছেন শান্তির কথা। তার বক্তব্যও কিন্তু এ কথা উঠে আসছে। সালমান, আপনি নিজেও শুনেছেন নিশ্চয়ই, অবশ্যই করে আলোচনায় আসবো। এবং তারই সঙ্গে এই মুহূর্তে শেখ হাসিনা নিয়ে ভারতের অবস্থানের পরিপ্রেক্ষিতে কোথায় দাঁড়িয়ে এই মুহূর্তে তার গতিবিধি এবং তারই সঙ্গে ভারত সরকারের অবস্থান যা এই মুহূর্তে চলছে সেই নিরিখে। অরূপদা। না, দেখুন, প্রথম কথা, এই বিষয়ে আমরা দলগতভাবে প্রথম দিন থেকে আমাদের স্ট্যান্ড খুব পরিষ্কার। ভারত সরকার, শুনুন, আমাদের মধ্যে রাজনৈতিক লড়াই থাকবে, আমাদের রাজনৈতিক বিরোধ চাপানো তো নিশ্চয়ই থাকবে, কিন্তু যখন প্রসঙ্গটা আমাদের দেশের, সেখানে আমরা একদম সবার আগে দেশের নাগরিক এবং নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব কর্তব্য, সেটা এই মুহূর্তে আমাদের দেশের পাশে থাকা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম জায়গায় আমাদের দলের স্ট্যান্ড ক্লিয়ার করেছেন। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এই বিষয়টাকে যথাযথ গুরুত্ব দিয়ে দেখছেন। সর্বদলীয় বৈঠক হয়েছে, সেখানে আমাদের মধ্যে যত বিরোধী থাক, ইন্ডিয়ার বিরোধী নেতারাও সবাই উপস্থিত। এবং একটা জায়গায় আমরা খুব পরিষ্কার, ভারতের সরকার যে স্ট্যান্ড নেবে সেই স্ট্যান্ডে আমরা সবাই একমত। কিন্তু
তার বাইরে গিয়েও যেহেতু সাবজেক্টটা বাংলাদেশ এবং সবচেয়ে বেশি এফেক্টেড হবে পশ্চিমবঙ্গ খুব স্বাভাবিকভাবে, কারণ জিওগ্রাফিক্যালি বাংলাদেশের পুরো সারাউন্ডিংটাই হচ্ছে ভারতবর্ষ এবং তারও মেজর স্টেক হোল্ডার হচ্ছে পশ্চিমবঙ্গ। তাই বাংলাদেশে যদি আগুন লাগে প্রতিবেশী হিসেবে নিশ্চিতভাবে আমাদেরও একটা বাড়তি দায় বা দায়িত্বের জায়গা থেকে যায়। অরূপদা একটুখানি আটকাচ্ছি, জাস্ট একটা ছবি, আপনি যখন কথা বলছেন প্রচুর ছবি আমরা তুলে ধরছি। আজকেই মানিকগঞ্জের ছবি যেটা দেখা গেছে, বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক আসছেন, সেই ছবি কিন্তু নজরে এসছে। অরূপদা আমি একদম এবং কিছু ছবি তো দেখুন এর মধ্যেও কেন বলছি, কিছু ছবি তো আমাদেরকেও কষ্ট দেয়, বেদনা দেয়, কারণ যারা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙলেন তারা যখন বলছেন ভাঙ, ওই মূর্তিটা ভেঙে ফেল, ওটা ভেঙে ফেল, তারা যেই ভাষায় বলছেন ভেঙে ফেল, সেই ভাষায় কথা বলার অধিকারটা কিন্তু তারা পেয়েছেন ৭১-এর মুক্তিযুদ্ধের জন্য, এবং সেই অধিকারটাই বঙ্গবন্ধুর কৃতিত্ব কিন্তু কেউ অস্বীকার করতে পারেন না। আমার আশঙ্কার জায়গা এখানেই যে ১৯৭৫-এর ১৪ই আগস্ট মধ্যরাতে, বা টু বি মোর স্পেসিফিক ১৫ই আগস্ট, যখন বঙ্গবন্ধু এবং তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়, তারপর বাংলাদেশকে আবার কিন্তু একটা সুস্থির গভর্নমেন্ট পেতে প্রায় ২ দশকেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছিল। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন, ডিক্টেটরশিপ বা কখনো স্বৈরতন্ত্র, তারপরে ১৯৯৬-এ কিন্তু শেখ হাসিনার সরকার একটা সুস্থির একটা গভর্নমেন্ট দিতে পেরেছিল। প্রায় ২১ বছর লেগে গিয়েছিল। আজকে যখন ২০২৪ সালে আবার এই আনরেস্ট হচ্ছে, আমি জানি না বাংলাদেশ, আমি প্রতিবেশী হিসেবে আমরা সবসময় চাইবো বাংলাদেশ শান্ত হোক, বাংলাদেশ ভালো থাকুক, কিন্তু সেই ভালো থাকার প্রতিফলন কি আমরা দেখতে পাচ্ছি? নিশ্চিতভাবে বাংলাদেশের পক্ষ থেকে যিনি বলছিলেন, বাংলাদেশের নাগরিক, তিনি বলছিলেন যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা তাদের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের ঢোকা উচিত নয়, কিন্তু আওয়ামী লীগের সময় যদি গণতন্ত্রের কোথাও কোথাও কণ্ঠরোধ হয়েও থাকে, নিশ্চিতভাবেই হয়েছিল, নইলে ছাত্র আন্দোলন হতো না। কিন্তু আজকে যে চেহারা দেখা যাচ্ছে সেটা তো শুধু গণতন্ত্রের কণ্ঠরোধ নয়, কার্যত গণতন্ত্রকে একেবারে কবরে পাঠিয়ে দেওয়ার মতো অবস্থা। যে ছবি মানে সামনে আসছে, যে এটা কোনো, আমি ধর্মের ভিত্তিতে বলবো না, বাংলাদেশে মানে এমন মানুষ রয়েছেন যারা হয়তো এই আন্দোলনকে সমর্থন করেছিলেন, এই ছাত্র আন্দোলনকে। আমি দেখছিলাম একজন গায়ক, তার বাড়িতে ৩,০০০ বাদ্যযন্ত্র ছিল, তার বাড়িকে ভ্যান্ডালাইজ করা হয়েছে, এবং সে কিন্তু নিজেই আন্দোলনের শরিক ছিল। অর্থাৎ এই যে নিয়ন্ত্রণের রাশটা এখন ছাত্র সমাজ রাখতে পারে কিনা সেটা সবচেয়ে বড় প্রশ্ন। কারণ ছাত্র সমাজ যে আন্দোলন করেছে সেই আন্দোলন সাফল্য পেয়েছে, কিন্তু সেই আন্দোলনের সাফল্য যদি কোনো মৌলবাদী শক্তির হাতে যায়, তাহলে যেরকম বাংলাদেশের বিপদ ভয়ঙ্করভাবে বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য, প্রতিবেশী ভারতবর্ষ হিসেবেও কিন্তু সেই আগুনের আঁচ আমাদেরকেও পোহাতে হবে। দীপ্তাশ না, প্রথমে বলি, অরূপদা যে বক্তব্যটা রাখলো, বক্তব্যটার সাথে আমি ১০০% একমত। এত সুচিন্তিত বক্তব্য এই ডিবেটে আমি বোধহয় গত কয়েকদিন ধরে এই নিয়ে ডিবেট করছি, আমি মানে খুব কম শুনেছি। এবার আমার যেটা বলার কথা, ওখানকার যিনি ছাত্র নেতা রয়েছেন তিনি, তার বক্তব্যে অনেক কিছুই উঠে এলো, অনেক কিছুই ওনাদের আভ্যন্তরীণ বিষয়, সে নিয়ে আমরা মন্তব্য করব না। আর পররাষ্ট্র বিষয়ে যা বলার আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এস জয়শঙ্কর। আমার কথা হচ্ছে যে ওনার বক্তব্যে আমি যেটা খুঁজে পেলাম না, ওখানকার যে সংখ্যালঘুরা, যে তারা যারা ওই মানিকগঞ্জে আপনি ছবি দেখাচ্ছেন এসে জড়ো হচ্ছে, এবং প্রতিদিন আমরা ছবি দেখছি যে গায়ক তার বাড়িতে ঢুকে বাদ্যযন্ত্র পুড়িয়ে তাকে বার করে দেওয়া হচ্ছে, যে ক্রিকেটার সে খেলতো তার সঙ্গে রাজনীতির কোনো যোগ ছিল না, তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ যারা কোনোদিন কোনো রাজনীতির সঙ্গে যোগ ছিল না তাদেরকে উপরে কি বিভীষিকাময় অত্যাচার চলছে, সেগুলো যখন দেখি না আমার খুব খারাপ লাগে। তখন মনে হয় যে ওই ভাইটাও তো আমারই ভাই, ওই যে লোকটা রয়েছে ওপারে, আজকে আমিও যদি হয়তো হতো আমিও ওপারে জন্মাতে পারতাম। আজকে ২২শে শ্রাবণ, আজকে যখন আমি দেখি যে রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে পড়ে আছে, তখন আমার মনে হয় যে বাঙালি হিসেবে আমি লজ্জিত। রবীন্দ্রনাথের এতে কোনো লজ্জা নেই, রবীন্দ্রনাথের স্থান অনেক উঁচুতে, রবীন্দ্রনাথের এতে কিছু যায় আসে না, কিন্তু আমি বাঙালি হিসেবে লজ্জিত বোধ করি যখন আমি দেখি ২২শে শ্রাবণে রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে পড়ে আছে। আমি বাঙালি হিসেবে লজ্জিত বোধ করি যখন আমি দেখি আন্দোলন, সেই আন্দোলনের চেহারা হচ্ছে কোনো মহিলার অন্তর্বাস দুলিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা। এটা আন্দোলন নয়, এটা অসভ্যতা, এটা মনে রাখতে হবে। এবং অরূপদা যে কথাটা বলল যে যেন থাকে, আমি অরূপদাকে বলছি অলরেডি রাশ চলে গেছে। কারণ আমি মনে করি না ছাত্র আন্দোলনে ছাত্ররা তারা জেল ভেঙে জঙ্গিদের বার করে আনবে এবং বেছে বেছে জঙ্গিদের বার করে আনবে। আমি মনে করি না ছাত্ররা, তারা যতই আন্দোলন করুক, ছাত্র আন্দোলনের একটা চরিত্র থাকে, তারা যতই আন্দোলন করুক তারা কাউকে মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে দেবে।
এবার তারপরেও আমি বলবো যে আমি এ নিয়েও কিছু বলতে চাই না, এগুলো ওদের আভ্যন্তরীণ ব্যাপার, ওদের ইন্টারনাল ল অ্যান্ড অর্ডারের ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে যে কেন সমস্ত আন্দোলনের পরিণতি একটাই হবে যে সে দেশের সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত হবে? কেন সমস্ত আন্দোলনের স্লোগান হবে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি? কাদের বলতে চাওয়া হচ্ছে? কেন কোনো আন্দোলনের, ছাত্র আন্দোলনের স্লোগান হবে হাতে যাদের লাল ধাগা, দেশ থেকে তাদের ভাগা? এই যদি হতে থাকে তাহলে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ওনারা বয়কট ইন্ডিয়া চালাতে পারেন, ওনারা ভারত ছেড়ে কলা গাছকেও জড়িয়ে ধরতে পারেন, কিন্তু এটাও মনে রাখতে হবে ভারতও যেমন বাংলাদেশের উপরে নির্ভরশীল, বাংলাদেশও তেমনি ভারতের উপরে প্রচুর ক্ষেত্রে নির্ভরশীল। একটুখানি আটকাচ্ছি, যেহেতু ছাত্র আন্দোলনের কথা হচ্ছে, আমাদের সঙ্গে সালমান যেহেতু রয়েছেন। সালমান, এই প্রসঙ্গটা এখানকার মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন উঠে আসছে বারবার করে, এবং সার্বিক পরিস্থিতিতে এই মুহূর্তে আন্দোলনের একটা পরিণতি বা পরিসমাপ্তি ঘটেছে, কিন্তু তারপর নিয়ন্ত্রণ করতে কোথাও কি অসুবিধা হচ্ছে? আমি যেটা বলতে চাই, একটু আগে আমার সহবক্তা যিনি বললেন যে রবীন্দ্রনাথের যে ভাস্কর্য সেটা ভাঙা হয়েছে, এই ভাস্কর্যটা ভাঙা হয়েছে এখন থেকে কয়েক বছর আগে, এবং সেটা ভেঙেছে আওয়ামী লীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে রবীন্দ্রনাথের একটা ভাস্কর্য করা। একেবারে সালমান, ঠিক এই প্রসঙ্গগুলো জানবো। সুস্মিতা দি, বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রের অবস্থান এবং তারই সঙ্গে শেখ হাসিনা এরপর কোথায় যাবে, যদিও সেই বিষয়ে এই মুহূর্তে একেবারে সামনে আসছে না, কিন্তু ভারত তার অবস্থান একটা রেখেছে। অরূপদা প্রথমে যে কথাগুলো বললো একদম পুরোপুরিভাবে অরূপদাকে সমর্থন জানাচ্ছি, 100% সমর্থন জানাচ্ছি। আমাদের দলগত যেখানে যা লড়াই হোক, লড়াই থাকতে পারে, কিন্তু আমাদের এই আজকে পররাষ্ট্র বিষয়ে যে আজকে যে অবস্থা উঠে এসছে এবং যে পরিস্থিতি আজকে বাংলাদেশে, সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে, আমরা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের সেই সিদ্ধান্তের সাথে থাকব। তার কারণ এইখানে আমাদের দেশের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেটা বরাবর খুব ভালো ছিল এবং এখনো পর্যন্ত ভালো আছে। পরবর্তী ক্ষেত্রে কি হবে তা জানা নেই, কারণ আমরা দেখেছিলাম আজকে এই আওয়ামী লীগ, মানে আজকে হাসিনার কথা যে বলা হচ্ছে, আজকে এই হাসিনা এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমান এই 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন এই মুক্তিযোদ্ধাদের এবং এই যুদ্ধটাকে পুরোপুরি ইন্দিরা গান্ধী সাপোর্ট করে সে সময় কিন্তু পাকিস্তানকে কোমর ভেঙে দিয়েছিল, বাংলাদেশকে পাকিস্তানের থেকে আলাদা করে দিয়ে, এবং বাংলাদেশকে স্বাধীন হতে আজকের দিনে যার জন্য বারংবার ইন্দিরা গান্ধীর কথা মনে পড়ছে। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান ইতিমধ্যেই টুইট করেছে। হ্যাঁ, এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইন্দিরা গান্ধীর কথা বরাবর মনে পড়ছে। সত্যি কথা, আজকে বুকে বেদনা লাগছে কোনো জায়গায় যখন আমরা শুনছি আমরা দেখছি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিগুলো ভাঙা হচ্ছে। বাংলাদেশের এই মানুষগুলো কি ভুলে গেল, কিংবা বাংলাদেশের আজকের ছাত্র সমাজ কি ভুলে গেল যে সেদিনকে মুক্তিযুদ্ধটা হয়েছিল এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশ একটি মানে দেশ হিসেবে পরিচিতি পেয়েছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্য। সত্যি খুব খারাপ লাগে। আমাদের মা বাবাদের জন্ম বাংলাদেশে, আমাদের এখনও অনেক আত্মীয় স্বজনরা থাকে, আমরা চাই তারা যাতে সুস্থভাবে সেখানে থাকতে পারে, কিন্তু বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে যেভাবে মন্দির ভাঙা হচ্ছে, আবার মন্দির সেরকমভাবে মুসলিমরাও কিন্তু আবার পাহারা দিচ্ছে। এটা শুধু নয় যে মন্দির ভাঙা হচ্ছে, মুসলিমরাও তার সাথে মন্দির পাহারা দিচ্ছে। সালমান আমাদের সঙ্গে রয়েছেন, যেহেতু একটুখানি প্রতিক্রিয়া নিয়ে নেব। সালমান, ঠিক এই জায়গাটা আমরা আসার চেষ্টা করবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন ঈশানী নস্কর, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ। ঈশানাদি, ঠিক যে প্রসঙ্গটা এই মুহূর্তে উঠে আসছে, এক, ভারতের অবস্থান, এবং দুই, উপমহাদেশের এই যে একটা আনরেস্ট পরিস্থিতি, মূলত কোন পথে, কোন রাস্তায় আগামী দিনে? দেখুন, আপনি যথাযথ শব্দবন্ধ ব্যবহার করলেন যে উপমহাদেশ, তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা একটা ইউনিট। ফলে এই ইউনিটের মধ্যে যে বা যারা রয়েছে, তার কোনো একটা ইউনিট, সে যতই ছোট্ট একটা রাষ্ট্র হোক না কেন, সেখানে যদি একটা অশান্ত পরিবেশ তৈরি হয়, সেখানে যদি একটা অভ্যুত্থানের পরে যে অরাজকতা এবং আমি বলবো যে বিভৎসতা আমরা দেখেছি, সেইটা যদি হয়, তাহলে পুরো উপমহাদেশের উপর তার একটা ছবি পড়বে, এটা কেউ এড়াতে পারবে না। আমাদের শরীরে যেমনি যদি কোনো অঙ্গের মধ্যে কোনো অস্বস্তি হয়, তাহলে পুরো শরীর সেখানে অস্বস্তিতে ভোগে এবং সঙ্গে সঙ্গে আমরা চিকিৎসার দিকে যাবার চেষ্টা করি। কিন্তু যেটা আমাদের চিন্তা, আমাদের রাজ্যবাসী, আমাদের এই যে 4000 কিলোমিটার যে বর্ডার নিয়ে আমরা বাস করছি, বাংলাদেশ 3 দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত, এবং আমাদের রাজ্যে 2000 কিলোমিটারের মতন বাকিটা উত্তর পূর্ব ভারতের দিকে। এই জায়গাটা আমাদের কাছে আরও বেশি দুশ্চিন্তার কারণ,
তার কারণ হচ্ছে আমি বারবার বলেছি যে এই আন্দোলন একটি মানবিক সংকট তৈরি করবে এবং সেটা করেছে, এবং অনভিপ্রেতভাবে হিংসার মাধ্যমে এই ধরনের একটা মানবিক সংকট তৈরি হয়েছে। মানুষ প্রাণ ভয়ে অন্যদিকে পাশের বাড়ি, পাশের পাড়া, পাশের দেশে যাবার চেষ্টা করবে, সেটা হচ্ছে ভারত। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপারও আমি কিন্তু বলছি, আমি একটুখানি পরের দিকে এসেছি বলে বা যতটা বুঝেছি যে ভায়োলেন্স একটা বড় ব্যাপার হয়েছে, কিন্তু তার মধ্যে একটা সাংঘাতিক ঘটনাও ঘটে গেছে যে জেল ভেঙে প্রচুর দাগী আসামি তারা বেরিয়ে চলে এসছে। এবার তারা কোন দিকে ধাবিত হবে, তারা কোথায় যাবে, তারা কি সেই এই উদ্বাস্তু সমস্যার আড়ালে এদিক ওদিক ঘুরে পড়বে? এটা আমার ব্যক্তিগত রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্রী হিসেবে এটা কিন্তু আমার একটা আশঙ্কা। কাজেই পুরো নিরাপত্তার দিক থেকে, মানবিক সংকটের দিক থেকে এবং সার্বিক এইখানকার ভারসাম্য আমরা যেটা বলি, সেই ভারসাম্যের দিক থেকে কিন্তু বাংলাদেশের এই যে দ্রুত অবনতি হলো রাজনৈতিক ব্যবস্থাটার, পুরো ব্যবস্থায় একটা আমি বলবো ভেঙে ভঙ্গুর অবস্থা, স্বাধীনতার কথা বলছেন সেইটা সালমান আমাদের সঙ্গে রয়েছেন, প্রত্যেকে তো স্বাধীনতার কথা বলছেন, আপনি বলছেন যে অবনতি, তাই কি ঈশানীদি? আচ্ছা, আমি একটু বলি যে একজন বক্তা একটু আগে বলেছেন যে রবীন্দ্রনাথের ভাস্কর্য ভাঙা হচ্ছে। আসলে এই রবীন্দ্রনাথের এই ভাস্কর্যটা ভেঙেছে আওয়ামী লীগ। গত বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা ভাস্কর্য রবি ঠাকুরে করেছিল রাজু ভাস্কর্যের পাশে। সেখানে রবি ঠাকুরের মুখে টেপ লাগানো ছিল, তার মানে বাংলাদেশের মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না প্রতীকী অর্থে। এবং রবি ঠাকুরের হাতে যে কলম ছিল সেটা ছিল ভাঙা, তার মানে মানুষ লিখতে পারছে না। সেই ভাস্কর্যটা ভেঙেছিল আসলে আওয়ামী লীগ, অথচ এখানে মিডিয়াতে দেখানো হচ্ছে সেই ভাস্কর্যটা আন্দোলনকারীরা বা বাংলাদেশের মানুষ ভেঙেছে। আমি এই সঠিক কথাটা বলতে চাই, এবং আমি খুব দুঃখের সঙ্গে বলতে চাই বাংলাদেশে ভাঙচুর হচ্ছে, এমন অনেকগুলো ঘটনা ঘটছে যে ঘটনাগুলো আমরা চাই না, কিন্তু সেগুলো ভারতের মিডিয়াতে, মেইন স্ট্রিম মিডিয়াগুলো তো যেভাবে বিভিন্ন সময় দেখানো হয়, বাংলাদেশ প্রচার করা হয়, সেটা আসলে যথাযথ না। তাহলে আপনি কি বলতে চাইছেন এই মুহূর্তে, একটা মিনিট মানে প্রত্যেকেই প্রশ্ন করতে চাইছেন, আমি জাস্ট একটা প্রশ্ন আপনাকে করে নিই একেবারেই সমাধানের জায়গা থেকে, আপনি কি বলতে চাইছেন এই মুহূর্তে বাংলাদেশে যে যে ছবি উঠে আসছে তার অধিকাংশই অসত্য, আপনি কি এরকম বলতে চাইছেন? আমি খালি বলতে চাচ্ছি যে এই যা দেখানো হচ্ছে তা পুরোটা সঠিক নয়, আমি শুধু এতটুকু বলতে চাই। এবং আপনি দেখবেন যে ভারতবর্ষের ছাত্র জনতা কিন্তু আমাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। আপনাদের আন্দোলন তো তার পরিণতি, এবং সেই পরিণতির জন্য সালমান আপনাকে একটুখানি আটকাই, আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন তারা আপনাকে প্রশ্ন করতে চাইছেন, আপনি প্লিজ সালমান একটু আমাদের সঙ্গে থাকুন। তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন, তারা প্রশ্ন করছেন, তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং কংগ্রেস। আমি খুব সংক্ষেপে প্রশ্নগুলো আপনার কাছে অবধি পৌঁছে দিই। প্রথমে অরূপ চক্রবর্তী। ভাই আদাব। প্রথমত আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনি যে তথ্যের কথা বলেছেন আমি মেনে নিচ্ছি যে আপনার তথ্যটা হয়তো এক্ষেত্রে সঠিক, যদিও আমার এখানে বিজেপি প্রতিনিধি বলেছেন সেটাকে কাউন্টার করে আপনি বলেছেন, আমি তর্কের খাতিরে মেনে নিলাম আপনার তথ্যটাই সঠিক। আপনি শুধু আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, আজকে আপনি এই চ্যানেলে বসে ডিবেট করছেন, যেই ভাষায় কথা বলছেন সেই ভাষা আপনার মুখ থেকে সরিয়ে দেওয়ার জন্য যারা একদিন আপনার রাষ্ট্রকে অবদমিত করে রেখেছিল, আর আপনার মাতৃভাষায় যাতে আপনি কথা বলতে পারেন তার জন্য যেই মানুষটা আন্দোলন করেছিলেন তার নাম শেখ মুজিবুর রহমান, যাকে উদ্ধৃত করে অন্নদাশঙ্কর রায় লিখে গিয়েছিলেন, যতদিন রবে গঙ্গা যমুনা, যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। আজকে গোটা বাংলাদেশ জুড়ে যখন মুজিবুর রহমানের মূর্তিগুলো এইরকম বিভৎসতার সাথে ভাঙা হচ্ছে, সেটা কি একজন বাংলাভাষী মানুষ, যে ভাষায় আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করি গর্বের সাথে, যে আমাদের শাসকরা আমাদের মুখের উপর উর্দু হিন্দি চাপিয়ে দিতে চেয়েছিল, বাংলা পৃথিবীর একমাত্র রাষ্ট্র বাংলাদেশ যারা ধর্মের ভিত্তির উপরে উঠে শুধুমাত্র ভাষার ভিত্তিতে রাষ্ট্রকে নির্বাচন করেছিল, আজকে কোথাও সেই গৌরবের জায়গাটা কি কালিমালিপ্ত হয়ে যাচ্ছে না? এটা আপনার কাছে আমার বিনীত প্রশ্ন। আজকে কি আপনি যেরকম রবীন্দ্রনাথের মূর্তির কথা জোর গলায় বলতে পারলেন, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার কথাটা কি জোর গলায় বলতে পারছেন? এটা একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে, কোনো রাজনৈতিক দল হিসেবে না, আমার আপনার কাছে জানার ইচ্ছা। আমরা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো, আর অনেকগুলো বিষয় রয়েছে আলোচনা। একটা বিরতির পর চোখ রাখুন জি24 ঘন্টায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণ মনতে। আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় অংশগ্রহণ করেছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কমান্ডো। দীপাঞ্জন দা, আপনাকেও স্বাগত জানাচ্ছি আলোচনায়। কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সালমান, বাংলাদেশ থেকে সরাসরি রয়েছেন। তিন অতিথির প্রশ্ন, অরূপদার প্রশ্ন আমরা করেছি, তিন অতিথির খুব সংক্ষিপ্ত প্রশ্ন আমরা একটু নিয়ে নেব। প্রথমে ঈশানীদি।
সালমান, আমাকে শোনা যাচ্ছে আশা করি। আমি আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষিকা, অধ্যাপক, ফলে ছাত্র রাজনীতিটা খুব কাছ থেকে দেখি। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, কাজে আমি ছাত্র আন্দোলনটাও দেখেছি অনেকটা, আমরাও কোনো সময় ছাত্র আন্দোলন করেছি। কিন্তু আমার আপনাকে একটাই প্রশ্ন, যে গণতন্ত্রের কথা মাথায় রেখে আপনারা এই আন্দোলনের কাণ্ডারি হয়েছিলেন এবং আমরা যা দেখতে পাচ্ছি, আপনি যদিও বা বলছেন যে মেইন স্ট্রিম মিডিয়া নির্দিষ্ট কিছু জায়গা থেকে করছে, কিন্তু এখন তো এই জগতে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখা যাচ্ছে, অনেক কিছু মানুষ জানতে পারছেন। এই গণতন্ত্র কি এই ভায়োলেন্সের সোপান থেকে তৈরি হবে? এবং যেভাবে বাকি প্যানেলের আমার সহবক্তারা বলছেন যে যেখানে যে সংস্কৃতির কথা, যে ভাষার কথা, যে কৃতির কথা দিয়ে আমরা মনে করেছিলাম যে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, সেই জায়গাটাকে চোট দিয়ে কিভাবে আমাদের গণতন্ত্র বাংলাদেশ তৈরি করবে, এইটা আমি একজন জাস্ট সাধারণ রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে এই ভায়োলেন্স এবং গণতন্ত্র এই দুটোকে কিছুতেই পাশাপাশি বসাতে পারছি না। ঠিক এই প্রশ্ন নিয়ে আমরা আসবো। দীপ্তাশ্ব, খুব সংক্ষেপে প্লিজ। না, আমার প্রশ্ন নয়, আমি প্রশ্ন তো আগেই করেছি, সেই প্রশ্নটার উত্তর আমি পাইনি ওপারের মাইনরিটিদের সিকিউরিটি নিয়ে। আমি খালি একটা বলবো যে উনি তো ছাত্র নেতা, ওনার দায়িত্ব আছে কিন্তু যেন ওপার থেকে একজনও সংখ্যালঘু মানুষ এপারে উদ্বাস্তু হিসেবে না আসেন। তাদের উপরে যে অত্যাচার চলছে তা যেন ইমিডিয়েট বন্ধ হয়, সেটা বন্ধ করার দায়িত্ব কিন্তু ওনাদের। শুধুমাত্র ট্রাফিক সামলানো নয়, মাইনরিটিদের উপরে অত্যাচার বন্ধ করাটাও ওনাদের একটা দায়িত্ব, সেটা মনে রাখবেন। বিষয়টা হচ্ছে এই যে ছাত্র আন্দোলন, এই যে ভায়োলেন্সের কথা উঠে আসলো, এই আন্দোলনটা কি আদৌ এখনো পর্যন্ত ছাত্রদের নিয়ন্ত্রণে আছে? আর জেলবন্দি যে জঙ্গিরা আজকে বেরিয়ে গেছে, জেল ভাঙা হয়েছে, তাতে জেলবন্দি জঙ্গিরা বেরিয়ে গেছে, তোমরা কি ছাত্ররা বলতে পারবে আজকে বাংলাদেশে দাঁড়িয়ে যে ভারতবর্ষ আগামী দিনে সুরক্ষিত থাকবে? সালমান, প্রত্যেকের প্রশ্নের একটাই নির্যাস, একদম শুরুতে যেটা করা হয়েছিল, হিংসা মুক্তি অতি দ্রুত সম্ভব? আচ্ছা, প্রথমত ব্যাপার এখানে যেই মানে হামলা, ভাঙচুর, ভাস্কর্য ভেঙে ফেলা, সেগুলোকে আমরা নিন্দা জানিয়েছি এবং আমরা বারবার করে এই কথাটা বলেছি। আমরা নিজেরা আন্দোলনকারীরা চেষ্টা করেছি বিভিন্নগুলো জায়গায় এগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য, আমরা গভর্নমেন্টকে জানিয়েছি। কিন্তু অদ্ভুতভাবে কথা সত্য যে খুব বিস্ময়কর ব্যাপার যে সেনা প্রধানের পক্ষ থেকে খুব ভালো উদ্যোগ শুরুতে কিন্তু নেওয়া হয়নি, এবং যেটা খুবই বিস্ময়ের ব্যাপার। ফলে যে ঘটনাগুলো আপনারা দেখেছেন, কিছু কিছু ঘটনা আমরাও দেখেছি। তো এখানে একটা আলোচনা আমি করতে চাই যে আপনারা যে সংখ্যালঘু মানুষদের কথা বললেন, আমি ছোট্ট করে বলতে চাই যে আজকে মাইকেল চাকমা নামে একজন মানুষ মুক্ত হয়েছে। তিনি পার্বত্য চট্টগ্রামের যে আদিবাসী যুব সংগঠন, সে আদিবাসী যুব সংগঠনের নেতা ছিলেন। তাকে গত 5 বছর আগে আওয়ামী সরকার আয়নাঘর নামে সেনাবাহিনী কর্তৃক তৈরি করা এক ধরনের কনসেন্ট্রেশন ক্যাম্পে তাকে রাখা হয় এবং দীর্ঘ 5 বছর তাকে নির্যাতন করা হয়। এবং ইনু কিন্তু এক ধরনের বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর মানুষ ছিলেন। এবং আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে এখানে হিন্দু জনগোষ্ঠীর মানুষজন তাদের জমি কেড়ে নেয়া, নির্যাতন করা, হত্যা করা, বিভিন্ন অপকর্ম তাদের উপর কিন্তু আসলে হয়েছে। এই বিষয়গুলো আমরা সেই জায়গাতেই প্রশ্ন যে নতুন ছবি আপনি বা আপনারা যে কথা বলছেন বারবার করে, স্বাধীনতার কথা, সেই ছবি নতুন একেবারে পরিবর্তিত পরিস্থিতি, শান্তির ছবি, সেটা পাওয়া যাবে কিনা? আশফাক সালমান, প্লিজ একটু আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে দীপাঞ্জন দা রয়েছেন। দীপাঞ্জন দা, এক তো সার্বিক পরিস্থিতি, চতুর্থ শক্তির কথা বারবার করে চলে আসছিল। পাকিস্তান আজকে ইতিমধ্যেই টুইট করেছেন, কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? দেখো, পাকিস্তান যে টুইটটা করেছে সেটা পাকিস্তানকে টুইট করতে বলা হয়েছে। পাকিস্তানের যা অর্থনৈতিক ক্ষমতা এখন, তাতে পাকিস্তানের সেই শিরদাঁড়ায় জোর নেই। পাকিস্তান এবং পাকিস্তানের আইএসআই কে ব্যবহার করছে। এবং চতুর্দিকে যে দুটো রাষ্ট্রের নাম আসছে, যারা বলাই হচ্ছে যে ছাত্র আন্দোলনকে শিখণ্ডী খাড়া রেখে, আমি মাফ করবেন বাংলাদেশে যে ভাই রয়েছে, আপনার হয়তো এটা শুনতে বাজে লাগবে, আপনাদের ছাত্র আন্দোলনটাকে শিখণ্ডী, যেটা জানে নিশ্চয়ই পড়েছেন মহাভারতে, বা ঢাল করে যদি বলি, তারা পেছন থেকে এই জামাত এবং সন্ত্রাসবাদী মৌলবাদী সংগঠনকে দিয়ে এখন পাকিস্তানকে বলা হয়েছে। এদিকে বাজারে
তো খবর চলছে বিভিন্ন সূত্র থেকে, হয় চীন হলে আমেরিকা। আমেরিকার ইতিহাস অত্যন্ত খারাপ, বিভিন্ন দেশে নাক গলানো, মানে ভিয়েতনাম, ইরাক, ইরান, আফগানিস্তান কোন জায়গা ছাড়েনি পৃথিবী। সেই জন্য হাইপোথেটিক্যালি আমেরিকার নামটা বিশেষ করে আমাদের বামপন্থী, ভারতবর্ষের বামপন্থী বন্ধুরা ভাসিয়ে দিত, কারণ তাদের মুখে চীন বা রাশিয়ার নাম আসতে গেলে একটু কষ্ট। অধিকাংশ জায়গা থেকে আমরা যেটা খবর পাচ্ছি যে চীন এর পেছনে রয়েছে, এবং তার জন্য চীনের ব্যবসায়ের সম্পর্ক রয়েছে, চীনের মিলিটারি স্ট্র্যাটেজি সম্পর্ক। শেখ হাসিনা আমাদের যে লাস্ট দুটো মেজর চুক্তি হয়েছে ভারতের সঙ্গে, এক ভেতর দিয়ে বাংলাদেশের ভেতর দিয়ে যেটা রেলপথ, বাংলা বন্দরে, এবং তিস্তা প্রজেক্ট, এই দুটো চীনের হাতে না যাওয়ার জন্য চীন যে অত্যন্ত রুষ্ট, সেটা বাংলাদেশের এই শেখ হাসিনা ওয়াজেদের যে শেষ সফর ছিল চীনের, উনি ওটা তৈরি করে 3 দিন আগেই ফিরে আসেন। এবং এটা আমরা জানি, এটা পাবলিক ডোমেনও রয়েছে, সবাই জানেন যে চীন যে প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ সরকারকে, যা ঋণ দেওয়ার বিনা শর্তে, অত্যন্ত সহজ শর্তে, তার 5%ও দেয়নি, কারণ শেখ হাসিনা তাদের অন্যান্য শর্তগুলো মানেননি। আর যেরকম ভাবে চীন ইন্টারফেয়ার করছিল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে, পলিসি ডিসিশনে, সেটা বোঝা যাচ্ছিল যে চীনের একটা সাংঘাতিক সমস্যা হচ্ছে হাসিনাবাজেরকে নিয়ে। দেখুন, শেখ হাসিনাবাজের যেটা হয়, যে কোনো রাষ্ট্রে হয়, রাজ্যে হয়, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত কোনো সরকার যদি 10 বছর, 15 বছর, 20 বছর করে চলতে থাকে, শেষ দিকে তার একটা স্বৈরতান্ত্রিক একটা টেন্ডেন্সি এসে যায়। কারণ তখন সেই প্রশাসনের প্রধান বা সেই রাজ্যের রাজনৈতিক দলটির প্রধান, তিনি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন কিন্তু তার পুলিশ, প্রশাসন, আর্মির উপর। ওনাকে যারা সরকারে বা ক্ষমতায় এনেছেন জনগণ, সেই জনগণ থেকে উনি বিচ্ছিন্ন হয়ে যান। সেটা আমরা ভারতবর্ষে দেখেছি, আমাদের পশ্চিমবঙ্গে দেখেছি, সেটাও শেখ হাসিনা হয়েছে। এবং এটাকে ছাত্রদের একাংশের, মানে সত্যি করে বলতে গেলে উচিত দাবিকে, এটাকে পুরোপুরি যেরকম ভাবে ক্যাপিটালাইজ করা হয়েছে, যেরকম ওয়েল অর্গানাইজড ওয়েতে তৈরি করা হয়েছে এই বিক্ষোভ আন্দোলন। আমরা সারা জীবন, আমি এই কাজই করেছি, 3 দশক ধরে আমি জিহাদ নিয়ে কাজ করছি। যেরকম ভাবে আমরা দেখেছি বাচ্চা 15 বছরের বাচ্চা ছেলেরা শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর মুরালটাকে যে হিংস্রতা দিয়ে ভাঙছে, শেখ মুজিবুর বঙ্গবন্ধুর স্ট্যাচুর উপরে উঠে, আমি মাফ করবেন এখানে মহিলারাও আছে, কিন্তু মূত্র বিসর্জন করছেন। এটা কি ধরনের হিংস্রতা থাকলে এই জিনিসগুলো হয়? এই 12 বছর 15 বছরের বাচ্চা ছেলেরা, তোমাদের কাছে ভিজুয়াল আছে, শেখ মুজিবুর রহমানের যে মুরাল যে ভাঙছে, হার্ডলি 12-14 বছরের ছেলে শাবল দিয়ে ভাঙছে। এই হিংস্রতাটা ছাত্র আন্দোলনের নেতারা বলবেন যে ওনারা যখন দেখেছেন তখন ওনারা আটকাতে পারেননি কেন? দীপাঞ্জন, একটু আমাদের সঙ্গে থাকুন, যেহেতু সালমান আমাদের সঙ্গে রয়েছেন, সালমানের কাছে এই প্রশ্ন নিয়ে যাচ্ছি। সালমান, এই প্রশ্নটাই তো ঘুরে ফিরে আসছে, কেন আটকানো গেল না, এবং সে কারণেই চলে আসছে চতুর্থ শক্তি কোথাও ঢুকে রয়েছে, তাই কি? না, প্রথমত যে আলোচনা একটু আগে আলোচক করেছেন, তিনি পুরো আন্দোলনকে যে শিখণ্ডী বলে যে কথাটা বললেন, সেটা প্রচন্ড অপমানজনক। আমি এটা তীব্র প্রতিবাদ জানাই, এবং বাংলাদেশে অসংখ্য ছাত্র জনতা যারা মুক্তির জন্য শহীদ আত্মদান করেছে, তাদেরকে অপমান করা হয়েছে, এই কথাটা আমি বলতে চাই। তারপরে যে কথাটা আমি বলতে চাই, যে একটু আগে উনি বলেছেন যে হাসিনা সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত ছিল, এটা মিথ্যা কথা। তাহলে দায়িত্ব নিতে হবে আপনাকে, এই হিংস্রতার এবং হত্যার দায়িত্ব নিতে হবে, সমস্ত ঘটনার দায়িত্ব নেবেন, শিখণ্ডী না হলে। আমি ওখানে আসব। গত 14 সাল 18 সাল সালমানের আমরা উত্তর অবশ্যই করে নেব, এবং তারই সঙ্গে কিন্তু এই মুহূর্তে আপনারা জানেন যে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতবর্ষে সেফ প্যাসেজে এই মুহূর্তে তাকে রাখা হয়েছে, কিন্তু এরপরের গন্তব্য কি, এবং তারই সঙ্গে আর কোন কোন ক্ষেত্র তৈরি হচ্ছে ভারতের নিরিখে, ভারতের অবস্থান সম্পর্কেও আলোচনায় আসবে। এ নিয়ে একটা বিরতির পর চোখ রাখুন জি 24 ঘন্টা। জনগণ মনতে এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ থেকে আজমেরি হক বাঁধন অভিনেত্রী। বাঁধন, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাঁধন, একটাই প্রশ্ন মূলত, এই মুহূর্তে শান্তি অতি দ্রুত কি করে ফেরত আসবে? বিভিন্ন জায়গায় হিংসার ছবি বারবার সামনে আসছে।
আসলে এটা যারা নীতি নির্ধারক থাকার কথা ছিলেন, তারা যদি আসলে সিদ্ধান্তটা খুব দ্রুত নিতে পারতেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো। কিন্তু আমরা আনফরচুনেট, কারণ আমাদের যে প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদেরকে ছেড়ে, দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং একেবারে অভিভাবক শূন্য অবস্থায় আমরা পড়েছি। আইন শৃঙ্খলা বাহিনী অনেক আগেই আসলে আমরা তাদের উপর আস্থা হারিয়েছিলাম এবং তারাও আসলে কর্মবিরতিতে চলে গেছে এবং সামরিক বাহিনীও ওই অর্থে আমাদেরকে কোনো সাহায্য আজকে পর্যন্ত করেনি। বাট আমরা বিকাল থেকে দেখতে পেয়েছি যে তারা কিছু কিছু জায়গার দায়িত্ব নিয়েছে এবং তাদের সাহায্য আমরা পাচ্ছি। কিন্তু গত দুদিন আসলে একেবারে স্টুডেন্টরা, এই আন্দোলনটা ছাত্র জনতার আন্দোলন ছিল এবং এই স্টুডেন্টগুলো, আমি আজকে একটু আগে বাইরে থেকে বাসায় ফিরলাম, বা আমাদের রাস্তায় একটা ট্রাফিক পুলিশ নাই, একটা কিছু নাই, শুধু ছোট ছোট বাচ্চা, ছেলে মেয়ে উভয়ই, একদম বাচ্চা, মানে কলেজে স্কুলে পড়ে এরকম বাচ্চারা আসলে ট্রাফিক কন্ট্রোল করছে। তারা চেষ্টা করছে মন্দিরগুলোকে পাহারা দিতে বা বড় বড় স্থাপনাগুলোকে পাহারা দিতে। সো এই জায়গাগুলো তারা চেষ্টা করছে, কিন্তু এটা তো তাদের দায়িত্ব না, এই দায়িত্বটা সরকারের ছিল। যেই জায়গায় আসলে তার ব্যর্থতার কারণে সেই জায়গাটা ছেড়ে তাকে চলে যেতে হয়েছে। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হবে তার আগের যে ট্রানজিশনাল পিরিয়ডটা, সেটা ডেফিনেটলি আমাদের জন্য খুবই স্ট্রেসফুল, খুবই কনফিউজিং এবং অনেক ভালো ভালো কাজ তো হচ্ছে কিন্তু তার মাঝে অনেক সহিংসতা হচ্ছে, যেটা একেবারেই গ্রহণযোগ্য না। কিন্তু এটাও বলবো যে এটা একেবারে অপ্রত্যাশিতও না, কারণ এখানে অনেক ধরনের মানুষের বাস এই দেশে। কিছু মানুষ আছে যারা আসলে চায় সুযোগের সন্ধানে থাকে, কিছু মানুষ আছে যারা আসলে এই সহিংসতাকে উস্কানিমূলক একটা জায়গায় আকার দিতে চায় এবং দেখাতে চায় যে কতটুকু আনস্টেবল হয়ে যেতে পারে একটা দেশ। কিছু মহল আছে যারা আসলে লুট করতে চায়। তো এদের কারণে আমাদের অনেক কিছুর ধ্বংস হয়েছে। বাঁধন, দ্বিতীয় স্বাধীনতার কথা যেখানে বলা হচ্ছে সেখানে এই জাতীয় ঘটনা পুরো বিষয় কি চিন্তা বাড়াচ্ছে না দেশের জন্য, যে বার্তা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রে পৌঁছে যাচ্ছে? আসলে আমাদের গণমাধ্যমগুলো এমনভাবে সংবাদ উপস্থাপনা করেছে যেটা নিয়ে আমাদের আগে থেকেই এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে এবং সেখান থেকে আমাদের জানা নাই যে আসলে রেফারেন্সগুলো কোত্থেকে যাচ্ছে। কিন্তু আমাদের প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী যে ছিলেন তার যে ন্যারেটিভটা সেটাই সব জায়গায় বলার একটা চেষ্টা হচ্ছে। কিন্তু আমি মাঠে ছিলাম, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে এই ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেটা একেবারেই একটা খুবই নৈতিক জায়গা থেকে এবং আমাদের মানবাধিকারের জায়গা থেকে চাওয়ার জায়গা ছিল এবং আমরা ছাত্রদের সাথে, আমরা সাধারণ মানুষ আসলে ওদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছি। আমরা কিন্তু ওদেরকে পথ দেখাইনি, ওরা আমাদেরকে পথ দেখিয়েছে কিভাবে আমরা এই একটা স্বৈরাচারী শাসকের কাছ থেকে মুক্তি পেতে পারি। সো আমরা যে একটা ভয়ের রাজনীতির মধ্যে ছিলাম, আমরা যে আসলে দাসত্ব গ্রহণ করেছিলাম, সেটা থেকে কিন্তু ছাত্ররা আমাদের মুক্তি দিয়েছে। কিন্তু যারা আসলে বিভিন্ন ক্ষমতাশীল জায়গায় ছিলেন তারা এত বেশি কলুষিত, এত বেশি প্রশ্নবিদ্ধ যে তাদের জায়গায় তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন যে আমাদের দেশে এখন একটা অভিভাবক নাই, আমাদের দেশে কোনো রকমের শান্তি শৃঙ্খলা বাহিনীর কোনো রকমের সহযোগিতা ওই অর্থে আমাদের উপরে নাই। এখানেই প্রশ্ন যে শান্তি শৃঙ্খলা যাতে অতি দ্রুত ফেরত আসে এবং কোন পদে। দীপাঞ্জন দা, খুব সংক্ষেপে জিজ্ঞেস করবো, আপনি বলছিলেন চতুর্থ শক্তি এবং তার অনুপ্রবেশের কথা। আন্দোলনকারী বা এই মুহূর্তে অভিনেত্রী রয়েছেন আমাদের সঙ্গে, বাঁধন রয়েছেন, প্রত্যেকের বক্তব্য একটা আন্দোলন, তার বহিঃপ্রকাশ, তার পুঞ্জীভূত প্রকাশ। কি বলবেন দীপাঞ্জন দা? আমি বাঁধনকেই স্পেসিফিক প্রশ্নটা করতে চাই। উনি ওনার কথার মধ্যে বললেন যে অনেক ভালো ভালো কিছু কাজ হয়েছে। এই অনেক ভালো ভালো কাজ যদি একটা দুটো বলতে পারেন আমরা উপকৃত হব, অনেক কিছু জানতে পারবো। দ্বিতীয়ত, আপনারা দেখেছেন যে গণভবনে গিয়ে, এটা কিছু মনে করবেন না, আমিও বাংলার, আমার বাড়ি ময়মনসিংহ ছিল, আমিও বাংলাদেশের মানুষ ছিলাম, আমার পিতৃপুরুষরা, আমরা চলে এসেছি ভারতবর্ষে। সারা পৃথিবীর কাছে কিন্তু দেখতে পাচ্ছে সারা পৃথিবী ওই গণভবন থেকে, মাফ করবেন মহিলারা রয়েছেন, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, একজন বয়স্ক মহিলা বা যে যারই হোক তার অন্তর্বাস নিয়ে প্রসেশন হচ্ছে। একজন মানুষকে খুন করে তার দেহ লটকিয়ে দেওয়া হয়েছে ল্যাম্পপোস্ট থেকে, তার সামনে ছেলেমেয়েরা, বাচ্চা ছেলেরা হাসি হাসি মুখটা সেলফি তুলছে, সেগুলো সারা পৃথিবী দেখছে।
আমাদের সময় সংক্ষিপ্ত, বিস্তারিত আলোচনার জায়গায় এই মুহূর্তে নেই, কিন্তু প্রত্যেক অতিথির কাছে একটুখানি যেহেতু আসতে হবে। ঈশানিধি সমাধান করবো, জাস্ট এক লাইনে প্রত্যেকের কাছ থেকে উত্তর নেব। ঈশানিধি, কাল অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার কথা। আমি জাস্ট দাদার উত্তরটা একটু দেই, এক লাইনে বাঁধন প্লিজ, সময় সংক্ষিপ্ত। ভালো কাজের মধ্যে সবচাইতে ভালো কাজ হয়েছে যে ছাত্র জনতার এই আন্দোলনের মাধ্যমে আমরা একটি স্বৈরাচারী শাসকের অবসান ঘটাতে পেরেছি। ঈশানিধি প্লিজ, জাস্ট এক লাইনে, আমার সময় নেই, প্লিজ প্লিজ প্লিজ। ঈশানিধি, জাস্ট এক লাইনে। ঈশানিধি বলুন। শান্তি মানে নতুন দিশারি করবে যে সরকার আসছে তাকে ঠিক করতে হবে। সবচেয়ে বড় কথা আমার মনে হয় দুটো, একটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা স্থাপন করার জন্য একটা আমার মনে হয় যথার্থ ইলেকশন করার দরকার, এবং তার সঙ্গে সঙ্গে সংবিধানেরও অনেক কয়েকটা মানে তার পরিবর্তন আনার দ্বারা তার কিছু অপেক্ষা করতে হবে। তার জন্য কি পরিবর্তন আসে? সুস্মিতারি, জাস্ট এক লাইনে প্লিজ। এক লাইনে শুধু বলবো, বাঁধনকেই বলবো যে আমি একটা প্রশ্ন তোমাকে করতে চাই। আজকে যেখানে ছাত্রদের আন্দোলন হচ্ছে, সেই ছাত্রদের আন্দোলনের মধ্যে ভারত বিরোধী স্লোগান কেন আসছে? আজকে যদি এটা শুধু ছাত্র আন্দোলনই হয়। দীপ্তাশ, জাস্ট এক লাইনে প্লিজ। দেখুন, আমার একটাই কথা বলার, যদি আন্দোলনটা ছাত্র আন্দোলনই হয় এবং যদি এটা ছাত্রদের এতেই থাকে, এখনো কন্ট্রোলেই থাকে, তাহলে কিন্তু যা হয়েছে এই মুজিবের মূর্তি ভাঙা, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, সেগুলোও দায়িত্ব নিতে হবে। অরূপদা, জাস্ট কার্যত একটা শব্দে। মৌলবাদকে ভিত্তি করলে উন্নয়ন ভবিষ্যৎ হতে পারে না। মৌলবাদকে বিসর্জন দিয়ে যদি সার্বিকভাবে মানুষের স্বার্থে সরকার গঠিত হয়, যেই সরকার গণতান্ত্রিক পথে চলবে, তবেই বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা চাই বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। পথে শান্তির আহ্বান কি বলবেন এক লাইনে? বাঁধন, আমাদের যেন আরেকটা না হয়, এটাই আমার অনুরোধ, যেন আরেকটা পাক সময় সংক্ষিপ্ত না পড়তে হয় আমাদের। অবশ্যই আমরা আশাবাদী যে ছাত্রদেরকে সঙ্গে নিয়ে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব, যে সরকার আসলে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। সালমান, প্লিজ, এক শব্দে। সালমান, আমরা বাংলাদেশে আমরা স্বৈরাচারকে পরাস্ত করেছি, আমরা বিরোধিতা থেকে সরে আসুন, করব। আমরা এই আমাদের আন্দোলনে রবীন্দ্রনাথের গান আমরা গেয়েছি, আমরা ডিএল রায়ের গান গেয়েছি, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেখানে আমরা আপনাদের গৃহমন্ত্রী সেখানে আমরা রবীন্দ্রনাথের বাংলা নিয়ে কথা, প্রত্যেকেই কিন্তু একই কথা বলছেন। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বারবার আজকের এই দিনে 22শে শ্রাবণের দিনে কিন্তু রবীন্দ্রনাথের নামও চলে আসছে, এবং প্রত্যেকেই কিন্তু শান্তির আহ্বানও জানাচ্ছেন। জনগণমনে আজকের এই আলোচনায় প্রত্যেক অতিথিদের ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দিচ্ছি একটা বিরতি, এরপর পেজ ওয়ান দেখুন শুক্লা এবং শুভদীপের সঙ্গে থাকুন।